ফজরের নামাজ শেষ করে বারান্দায় তাকাতেই দেখে এক সুন্দর সকালের সূচনা। জায়নামাজ ভাঁজ করে মেহুল উঠে দাঁড়ায়। চারদিক তখন পাখিদের কিচিরমিচির শব্দে রি করছে। সকাল হয়েছে, সেটাই দলবেঁধে হইচই করে জানান দিচ্ছে তারা। বারান্দায় এসে মেহুল দাঁড়ায়। আস্তে আস্তে এখন অনেকটাই আলোকিত চারদিক। কেমন একটা ঘোলাটে পরিবেশ। মৃদু মন্দ বাতাসটা গায়ে স্পর্শ করতেই যেন শিহরণ জাগে। রোজার সময়টাই অদ্ভুত সুন্দর। সেই সময় বাতাসেও যেন শান্তির পরশ পাওয়া যায়। মেহুল গ্রিল আঁকড়ে ধরে চোখ বন্ধ করে। বাইরের ঠান্ডা বাতাস শরীরে মিশছে তার। ভীষণ শান্তি পাচ্ছে মনে। নিজের মাঝে এতটাই বিভোর ছিল যে রাবিরের উপস্থিতি সে টের পায়নি। কয়েক পল পরে তার উষ্ণ স্পর্শে ধ্যান ভাঙে। ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করে, কখন এলেন? রাবির মুখ এনে কানের কাছে মিহি সুরে বলে, মাত্রই। মেহুল আবার আগের মতোই চক্ষু রুদ্ধ করে। রাবির আরেকটু এগিয়ে আসে। মেহুলের মুখের উপর পড়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পিছে গুজে দেয়। তার গালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মেহুল বরাবরের মতোই নীরব। রাবির পাশাপাশি দাঁড়ায়। জিজ্ঞেস করে, ঘুমাবেন না? মেহুল তার দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করে, ঘুম আসছে না। রাবির সময় নিয়ে প্রশ্ন করে, কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন? মেহুল এবার তাকায়। রাবির ভীষণ স্বাভাবিক। তবে মেহুল কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না। সেহেরির পর খাবার টেবিলে রাবির তাকে মাকে বলেছিল মেহুলকে যেন তিনি বাচ্চা নেওয়ার ব্যাপারে কোনো প্রকার চাপ প্রয়োগ না করেন। বাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করাটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তাই এই নিয়ে ভবিষ্যতে কেবল সে আর মেহুলই কথা বলবে। মেহুল আড়ালে দাঁড়িয়ে এসব কিছু শুনেছিল। আর এটা শোনার পর থেকেই মনটা আরও বেশি খচখচ করছে তার। মনে বলছে, কিছু তো একটা ব্যাপার আছে, যার জন্য রাবির এমন করছেন। কিন্তু সেই ব্যাপার জানার জন্য সে রাবিরকে সরাসরি প্রশ্ন করার মতো সাহসও জুগাতে পারছে না। মেহুল তাই আর প্রশ্ন করে না। কিছুক্ষণ চেয়ে থেকে বিমূঢ় সুরে বলে, চলুন শুয়ে পড়ি। মেহুল শরীর টেনে বিছানায় যায়। চুপচাপ শুয়ে পড়ে সেখানে। রাবিরও তার পেছনে পেছনে আসে। সারা শব্দ না করে সেও শুয়ে পড়ে। সকাল থেকেই রিতার বেশ দুশ্চিন্তা। সে খেয়াল করেছে কিছু একটার গন্ধেই তার বমি বমি পাচ্ছে। মূলত এই নিয়েই যত দুশ্চিন্তা তার। রোজা রেখেছে, এখন বমি করলেই রোজা শেষ। তাই এখন পর্যন্ত রুমেই ঘাপটি মেরে বসে আছে সে। নিচে নামলেই আশেপাশের বিভিন্ন জায়গা থেকে গন্ধ এসে নাকে ঠেকে তার। বিশেষ করে রান্নাঘর। এই ঘরে কিছু রান্না হোক বা না হোক, একটা ভ্যাপসা গন্ধ ঠিকই করবে। তাই সেদিকে তো ভুলেও ফিরে চাচ্ছে না সে। তবে সে যে একাই দুশ্চিন্তাগ্রস্ত তা কিন্তু না। সাদরাজও সমান তালে দুশ্চিন্তা করে যাচ্ছে। সে প্রথমবারের মতো বাবা হতে চলেছে। ঠিক বুঝতে পারছে না বাবাদের কি কি করতে হয়। এই নিয়েই যত অস্থিরতা তার। রিতাকে তো প্রথমে রোয়াই রাখতে দিচ্ছিল না। পরে ডাক্তারের সাথে কথা বলে কিছুটা নিশ্চিন্ত হয়। রিতা কিছুক্ষণ ভ্রু কুঁচকে সাদরাজের দিকে চেয়ে রইল। সাদরাজের হাবভাব ঠাহর করতে না পেরে প্রশ্ন ছুড়ল, কি ব্যাপার, আজকে আপনি অফিসে যাবেন না? সাদরাজ ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে চাইল। বলল, অফিসের কাজ বাসায় করছি তো। রিতা ভ্রু দৃঢ় করে বসে লোকটার দিকে নিমিষ চেয়ে থাকে। এই লোকটাকে ঠিকভাবে চিনে উঠা বড় দায়। কখনোই উনার কোনো কাজের মিল পাওয়া যাবে না। যখন যা মন চায় তাই করেন। রিতা বসে বসে এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। দুপুরের নামাজ শেষ করে মেহুল রিতাকে কল দেয়।
রিতাও তখন মাত্র নামাজ শেষ করে উঠেছে। মেহুলের কল দেখে খুশি হয়। বিছানায় আরাম করে বসে কলটা রিসিভ করে। অনেকক্ষণ একে অপরের নানান প্রাসঙ্গিক কথাবার্তা বলে এক পর্যায়ে মেহুল বেশ হতাশ সুরে বলে, জানিস রিতা, আমি বাচ্চা নিতে চাইলেও রাবির কিছুতেই রাজি হচ্ছেন না। উনার কথা শুনে মনে হচ্ছে যেন এই রাজি না হওয়ার পেছনে কোনো গুরুতর কারণ আছে, যেটা এখন উনি আমাকে বলতে চাইছেন না। রিতা কথা শুনে কিছুটা অবাক হয়। জিজ্ঞেস করে, আশ্চর্য, ভাইয়া এমন কেন করবেন? এখানে লুকানোর কি আছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। না উনিও আমাকে সরাসরি বলছেন কিছু। তাহলে তুই নিজ থেকে সরাসরি কথা বল। দুজনে একসাথে বসে আলোচনা কর। দেখবি সবকিছু ঠিক আছে। মেহুল তপ্ত শ্বাস ছাড়ল। বলল, উনি যেভাবে ব্যাপারটাকে অগ্রাহ্য করছেন, আমার তো এখন এই ব্যাপারে কথা বলতেই অস্বস্তি হচ্ছে। আরে ভাই, উনি তোর হাজবেন্ড। উনার সামনে আবার কিসের অস্বস্তি? আচ্ছা, কথা বলবো। ঠিক আছে, কথা বল, আর খুব জলদি আমাকেও খালা বানা। মেহুল হেসে ফেলে বলে, আচ্ছা, বানাবো। রমজানের প্রথম 5 দিন খুব স্নিগ্ধতায় কেটে গেল। কিভাবে কোনো ফাঁকে গেল মেহুল তা একদমই টের পায়নি। সেহেরি, ইফতার, নামাজ কালাম এসব নিয়ে খুব সুন্দর সময় কাটছে তার। দিনগুলোও যেন তাই দ্রুত কাটছে বলে মনে হচ্ছে। এই কয়দিন মেহুল আর রাবিরের সামনে কোনো বাচ্চার কথা উল্লেখ করেনি। সেও রাবিরের মতো বেশ স্বাভাবিক ছিল। তবে সবকিছুর মাঝেও তার মনে কি চলছিল সেটা কেবল সেই জানে। আজ ষষ্ঠ সেহেরি। ইফতারের পর রাতে আর কেউ ভারী কোনো খাবার খায় না। খুব খিদে পেলে অল্প ফলমূল খায়। রাতে তাই আর কোনো কাজও থাকে না। সেজন্য মেহুলের শাশুড়িও নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েন। রাবির নামাজ শেষ করে বেশ রাতেই ফিরে। তার নির্বাচনের দিন যত এগুচ্ছে, ব্যস্ততাও তত বাড়ছে। তবে আজ কি ভেবে সে একটু তাড়াতাড়িই বাড়িতে ফিরেছে। রুমের কাছে এসে দেখে ভেতর থেকে দরজা আটকানো। অবাক হয়ে দরজায় নক করে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রাবির এদিক ওদিক তাকায়। মেহুল তো কোথাও নেই। তাহলে রুমেই হবে। সে আবার দরজায় নক করে। মেহুল তো সচরাচর দরজা ভেতর থেকে লক করে না। তবে আজ কি হল? রাবির লাগাতার দরজায় নক করে যাচ্ছে। এবার চিন্তা হচ্ছে তার। কপালে আঙ্গুল ঘষে ঘাম মুছে মায়ের রুমের দিকে যাওয়ার জন্য উদ্যত হতেই দরজাটা খট করে খুলে যায়। রাবির তড়িগড়ি করে পেছনে ফিরে রুমের দিকে পা বাড়ায়। অন্ধকার রুম। রাবির হাতরে সুইচ অন করে। রুম ফাঁকা। রাবির চিন্তায় পড়ে ভাবে, মেয়েটা কি করতে চাইছে। সে হাত থেকে ঘড়িটা খুলে রাখে। পাঞ্জাবির বোতাম দুটো খুলে বারান্দার দিকে এগিয়ে যায়। বারান্দার দরজার কাছে যেতেই থমকে দাঁড়ায়। স্কাউচে বসা শুভ্র পরিতে তার চোখ আটকায়। মেহুল চমৎকার হেসে লজ্জামাখা কণ্ঠে জিজ্ঞেস করে, আমাকে কেমন লাগছে নেতা সাহেব? রাবির ঠোঁট প্রসারিত করে হাসে। মেহুলের সামনে হাঁটু ভাঁজ করে বসে তাকে মনোযোগ সহিত দেখে জিজ্ঞেস করে, হঠাৎ এত সাজ? মেহুল যেন লজ্জা পায়। মাথা নুইয়ে বলে, আপনার জন্য সেজেছি। আমাকে ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। মেহুল লজ্জা পায়। মাথা নুইয়ে মিটমিট করে হাসে। রাবির তার দুহাত আগলে নিয়ে হাতের পিঠে চুমু খায়। মেহুল জোরে নিঃশ্বাস ফেলে। রাবিরের চোখে চোখ পড়তেই ভীষণ অস্বস্তিতে পড়ে। তাও সে নিজেকে সামলে নেয়। রাবিরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে,
আমায় ভালোবাসবেন নেতা সাহেব? যে ভালোবাসা আমার শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগাবে, সেরকম ভালোবাসা। যে ভালোবাসা বুকের স্পন্দন বাড়িয়ে শরীরকে নিস্তেজ করে দিবে, সেরকম ভালোবাসা। বাসবেন নেতা সাহেব? মেহুলের কণ্ঠে এমন আকুতি কানে বাজে রাবিরের। সে বুঝতে পারছে মেহুল কি চাইছে। সে এগিয়ে মেহুলের কপালে কপাল ঠেকায়, মিহি সুরে বলে, আপনার জন্য আপনার নেতা সাহেবের ভালোবাসা কখনোই ফিকে হয়ে পড়বে না মেহুল। আমার সবটুকু আমিটা তো আমি আপনাকেই বিলিয়ে দিয়েছি। তবে আজ এত অনুনয় করে কেন ভালোবাসা চেতে হবে? আপনার জন্য আমার ভালোবাসা সবসময় মুক্ত। সে আলতো করে মেহুলের কপালে কপাল ঘষেই ঠোঁটে ঠোঁট রাখে। আর সেই প্রতিটা স্পর্শে সত্যিই তার সমস্ত শিরা উপশিরায় শিহরণ জেগে ওঠে। আগামীকাল রাবিরের নির্বাচন। আজকের দিনটা তাই সে নাকে মুখে ছুটছে। নির্বাচনের সময় তার যত দুশ্চিন্তা থাকে ভোট চুরি নিয়ে। প্রতিপক্ষ দল আর কিছু পারুক বা না পারুক, ভোট ঠিকই চুরি করবেই। তাই এবার শুরু থেকেই রাবির বেশ সতর্ক। ন্যায়ভাবে কেউ জিতলে তাতে তার কোনো অসুবিধা নেই, তবে কোথায় দুর্নীতি দেখলে তার আর মাথা ঠিক থাকে না। তাই এবার প্রত্যেকটা কেন্দ্রে আগে থেকেই বেশ পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছে। এসবের মাঝে সাদরাজও তাকে বেশ সাহায্য করছে। যখন যেখানে যেতে হচ্ছে সাদরাজও তার সাথে সাথেই যাচ্ছে। মাঝে মাঝে অনেক মানুষ আবার তাদের একসাথে দেখে অবাক হচ্ছে। দুদিন আগের ভয়ানক শত্রুতা হঠাৎ এত ভালো বন্ধুত্বে পরিণত হল কি করে, সেটাই তাদের বোধগম্য হচ্ছে না। মেহুল নামাজে বসে দোয়া করে যেন ভোটটা ন্যায়ভাবে হয়। কারণ ন্যায়ভাবে হলে তার স্বামী অবশ্যই জয়লাভ করবে, এটাতে তার কোনো সন্দেহ নেই। তবে আজকাল দুর্নীতি যা বেড়েছে, এই ন্যায়ের তো আর কোনো মূল্যই নেই সমাজে। মেহুল আজ ইফতারের পর একটু রিতার সাথে দেখা করতে যেতে চেয়েছিল, কিন্তু রাবিরকে ফোন করতেই সে সাফ মানা করে। সে চায় না এই সময় মেহুল বাসা থেকে বের হোক। বাইরের পরিবেশ এখন খুব একটা সুবিধার না। রাবিরের শত্রুরা হয়তো উৎপেতে আছে, সুযোগ বুঝেই হামলা করতে চাইবে তারা। মূলত সেই জন্যই সে মেহুলকে বারণ করেছে। মেহুলও বুঝতে পারে ব্যাপারটা, তাই সেও আর জেদ ধরেনি। রিতার সাথে ফোন করেই কথা বলে নেয় সে। রিতার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। প্রথম 3 মাস শরীর একটু বেশিই খারাপ থাকে, সেটা মেহুলও জানে। তাই রিতা এখন তার বাবার বাড়িতে আছে। সেই বাড়িতেও খুশির আমেজ। রিতার মা বাবাও তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। রিতার জীবনে এখন খালি সুখ আর সুখ। মেহুলের দোয়া যেন কবুল হয়েছে। রিতাকে সুখী হতে দেখে মেহুলের এখন ভীষণ শান্তি লাগে। একটা রোদ ঝলমলে সকাল। ফজরের পর থেকেই মেহুল আজ ঘুমাতে পারেনি। ঘুমাবে কি করে, এত টেনশনে কি আর ঘুম আসে? রাবির ফজরের নামাজ শেষ করেই অফিসে বেরিয়ে গেছে। খুব সকালেই ভোট গ্রহণ শুরু হয়ে যায়। প্রার্থীরা যার যার মতো কেন্দ্রে ভিড় জমায়। রাবির একবার তার লোক নিয়ে সবগুলো কেন্দ্রে টহল দিয়ে আসে। সাথে কেন্দ্রে দায়িত্বরত লোকদের বুঝিয়ে আসে যেন কোনো প্রকার দুর্নীতি না হয়। অফিসে ফিরে এসে শান্ত হয়ে চেয়ারে বসে সে। ঘেমে সাদা পাঞ্জাবি শরীরে চিপকে আছে তার। এসি আরও কমিয়ে চেয়ারে গা এলিয়ে দেয়। কিছুক্ষণ পর সাদরাজ তাকে কল দিয়ে জানায় সেও কেন্দ্রে কেন্দ্রে ঘুরে খোঁজ নিয়েছে এবং এখন পর্যন্ত সব ঠিক আছে। পরিস্থিতি তাদের অনুকূলে। সব শুনে রাবির নিশ্চিন্ত হয়। মেহুলকে কল দিয়ে তাকেও দুশ্চিন্তা করতে বারণ করে। ঠিক বিকেল 5টায় ভোট গণনা শেষ হয়। রেজাল্ট আসে আরও আধ ঘন্টা পর। চারদিকে হইচই লাগে। খবর আসে
দ্বিতীয়বারের মতো আবারও সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরিয়ান খান রাবির বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছেন। খবরটা বাতাসের ন্যায় চারদিক ছড়িয়ে যায়। রাবিরের অফিসের বাইরে জনগণের ভিড় জমে যায়। সবাই যেন বেশ খুশি তাদের যোগ্য নেতাকে আবার বিজয়ী হতে দেখে। রাবিরও খুশি ভীষণ। জনগণের সামনে দাঁড়িয়ে সবার সাথে খুশবিনিময় করে। সাদরাজও আছে। সে অনেক মিষ্টি এনে নিয়ে আসে। বন্ধুকে মিষ্টি খাইয়ে দেয়। ওইদিকে টিভিতে খবর দেখে মেহুল আর তার শাশুড়িও বাড়িতে বসে উচ্ছ্বাস করছেন। মেহুল কল দিয়ে তার মা বাবাকে জানায়। এই খবর শুনে সবাই খুব খুশি হয়। দেখতে দেখতে রোজা শেষের দিকে। আর মাত্র 5টা রোজা বাকি। তারপর খুশির ঈদ। যদিও এর মাঝে রোজা চলে যাওয়ায় মনের মাঝে একটা আক্ষেপও থাকে। প্রতিবারই ভেবে কষ্ট হয় পরের বছরের রোজা আদৌ পাব কিনা। আর প্রতিবছরই রোজার শেষে মেহুলের এমন একটা আক্ষেপ হতো। এবারও হচ্ছে। তবে আজ সকাল থেকেই মনটা ভীষণ রকম খারাপ তার। রোজা চলে যাচ্ছে বলে না, শুধু আরও একটা বিশেষ কারণ আছে। এই মন খারাপের সূচনা সময়ে সে কেঁদেও ফেলেছিল। কেন এমন হলো ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নেয় যে ডাক্তার দেখাবে। তাও আবার রাবিরকে না জানিয়ে। রিতাকে বিকেলে কল দেয় সে। বলে, রিতা, তুই রেডি হয়ে থাক, আমি আসছি, তোকে নিয়ে ডাক্তারের কাছে যাব। রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? এখন হঠাৎ ডাক্তারের কাছে কেন যাবি? তোর চেকআপের জন্য। এই সময় বেশি বেশি ডাক্তারের ফলোআপে থাকতে হয়। এত কথা না বলে এখন রেডি হয়ে থাক, আমি আসছি। রিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মেহুল কল কাটে। বাসায় রিতার সাথে দেখা করতে যাচ্ছে বলে সে তৈরি হয়ে বেরিয়ে যায়। রিতা সাদরাজকে কল দিয়ে জানিয়ে রাখে সে যে মেহুলের সাথে ডাক্তারের কাছে যাচ্ছে। নয়তো পরে লোকটা আবার অযথা টেনশন করত। হসপিটালে পৌঁছেই রিতা বলল, আমাদের তো সিরিয়াল দেওয়া হয়নি, এখন তো এর জন্য অনেক লেট হবে। মেহুল বলল, হবে না, আমি সিরিয়াল দিয়ে রেখেছি। তুই এখানেই বস, আমি দেখে আসি কত নাম্বার চলছে। মেহুল দেখতে যায়। আর বেশি না, একজনের পরেই তাদের নাম্বার। মেহুল তাই রিতাকে নিয়ে কাছে বসে যেন ডাকতেই চলে যেতে পারে। ডাক্তারের সামনে বসে রিতা বুঝতে পারছে না কি বলবে। তার তো এখন মোটামুটি সবকিছুই স্বাভাবিক। ডাক্তার দেখানোটা জরুরি ছিল না। তাও কেন যে মেহুল জোর করল কে জানে। ডাক্তার তাও রিতাকে ভালোভাবে চেকআপ করে বলল, উনার সবকিছু নরমাল আছে, চিন্তা করার কিছু নেই। রিতা তখন মেহুলের দিকে চেয়ে বলল, দেখেছিস, আমি বলেছিলাম না, সবকিছু ঠিক আছে, ডাক্তার দেখানোর দরকার নেই। কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। মেহুল এতক্ষণে মুখ খুলে। মূলত সে নিজেই এখানে ডাক্তার দেখাতে এসেছে। এই কথা শুনে রিতা চমকায়। জিজ্ঞেস করে, তোর আবার কি হয়েছে? মেহুল হতাশ মুখে রিতার দিকে তাকায়। বলে, আমি কনসিভ করতে পারছি না। রিতার কপালে চওড়া ভাঁজ পড়ে। সে ডাক্তারের দিকে উত্তরের আশায় তাকায়। ডাক্তার মেহুলকে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করেন। সবকিছুর গুছিয়ে জবাব দেয় মেহুল। সব শুনে ডাক্তার বলেন, আপনাকে একটা টেস্ট করাতে হবে। আর সেই টেস্টের রিপোর্ট দেখেই বলা যাবে সমস্যা কোথায়। মেহুল জিজ্ঞেস করে, আজকে টেস্ট করে কি আজকেই রিপোর্ট পাওয়া যাবে? ডাক্তার বলেন, না, আজকে আপনি টেস্ট করে যান, রিপোর্ট কালকে দিবে। তখন রিপোর্ট নিয়ে আবার আমার কাছে আসবেন। মেহুল মাথা ঝাঁকিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে টেস্ট করাতে চলে যায়।
ফেরার পথে মেহুলের অস্থির মুখখানা দেখে রীতা তার হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করিস না দোস্ত, কিচ্ছু হবে না। মেহুল ঢোক গিলে ভীত সুরে বলে, আমার না কেমন যেন ভয় হচ্ছে, যদি কোনো সমস্যা ধরা পড়ে। আরে না, সবকিছু নরমাল আছে, ঠিক হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না। রীতা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু মেহুল কোনোভাবেই তার মনের ভয় থেকে বেরিয়ে আসতে পারে না। সে মৃদু আওয়াজে বলে, সাদরাজ ভাইয়াকে এখনই কিছু জানানোর দরকার নেই, ঠিক আছে? আর তুই রাবির ভাইয়াকে কিছু জানাবি না? মেহুল দীর্ঘশ্বাস ফেলে ডানে বামে মাথা নাড়িয়ে বলে, না, এখনই না। রিপোর্ট হাতে ডাক্তারের কেবিনে প্রবেশ করে মেহুল। মনে ভীষণ সংশয় তার, কিঞ্চিত চিন্তাও হচ্ছে সবকিছু ঠিক আছে তো। তাকে দেখে ডাক্তার বসতে বললেন। রিপোর্ট নিয়ে খুব মনোযোগ দিয়ে পরখ করে বললেন, আপনার হাজবেন্ড কি করেন? হঠাৎ এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে মেহুল অবাক হয়। এসবের সঙ্গে হাজবেন্ডের কর্মের কি সম্পর্ক সেটা সে বুঝে না। তাও জবাবে বলে, এইসিটি কর্পোরেশনের মেয়র। মহিলা ডাক্তার যেন এবার চকিত হলেন। ভ্রু উঁচিয়ে বললেন, আচ্ছা, আপনি রাবির খানের ওয়াইফ? আগে বলবেন না। মেহুল অপ্রস্তুত হাসল, বলল, না, এখানে উনার পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করিনি। আচ্ছা, আমার রিপোর্টে সব ঠিক আছে? ডাক্তার আরও একবার রিপোর্টটা পরখ করলেন। কেন যেন উনার মুখটা বেশ থমথমে, যা দেখে ভীষণ ভয় লাগছে মেহুলের। হাত কচলাচ্ছে। ঢোক গিলে জিজ্ঞেস করে, ডক্টর, কি হয়েছে? সব ঠিক আছে তো? ডাক্তার রিপোর্টটা বন্ধ করে রাখলেন। গভীর নিঃশ্বাস ছেড়ে শান্ত স্বরে বললেন, আমার মনে হয় আপনার একবার আপনার হাজবেন্ডকে নিয়ে এখানে আসার প্রয়োজন। উনার সামনেই কথাগুলো বললে ভালো হয়। ডাক্তারের এমন ঠান্ডা স্বরে মেহুল আরও বেশি ঘাবড়ে যায়। এসি চালিত রুমেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। ওড়নার একপাশ দিয়ে কপাল মুছে তারপর হালকা হাসার চেষ্টা করে বলে, ডক্টর, উনি কিছু জানেন না। আমি উনাকে না জানিয়েই এখানে এসেছি। প্লিজ আমাকে বলুন কি হয়েছে। উনাকে আমি এখন কিছু জানাতে পারবো না। ডাক্তার মহিলা এবার দীর্ঘশ্বাস ফেললেন। উনার হঠাৎ মেহুলের জন্য ভীষণ মায়া হচ্ছে। মেয়েটা ভারী মিষ্টি। কেন যে এত মিষ্টতার মাঝেও সৃষ্টিকর্তা একটু তেতো ছিটিয়ে দেয় কে জানে। ডাক্তারের গুরুগম্ভীর মুখখানা দেখে মেহুলের আরও দুশ্চিন্তা বাড়ে। তার গলা শুকিয়ে উঠছে বারবার। ডাক্তার এবার বলেন, আপনার রিপোর্ট ভালো আসেনি। মেহুলের বুক ধুকধুক করছে, যেন এখনই হার্ট ফেল হবে তার। সে নিজেকে যথাসম্ভব স্থির করার চেষ্টা করে। প্রশ্ন করে, আমার কি হয়েছে ডক্টর? খুব কঠিন কোনো রোগ হয়েছে? ডাক্তার টেবিলের উপর দুহাত লম্বা করে রাখলেন। গম্ভীর গলায় বললেন, না, কোনো কঠিন রোগ হয়নি। তবে কিছু জটিল সমস্যা আছে যার দরুন আপনি কখনো মা হতে পারবেন না। মেহুলের মাথাটা চক্কর খেল। ভ্রু উঁচিয়ে এদিক ওদিক চাইল সে। দেখল সবকিছু স্বাভাবিক। তারই কেবল মাথা ঘুরছে। চেয়ারের হাতল ধরে শক্ত করে বসল। ঢোক গিলে মিনমিনিয়ে বলল, এসব কি বলছেন ডক্টর? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। রিপোর্টটা ভালো করে দেখুন না। ডাক্তার স্বাভাবিক গলায় বললেন, আমি ভালো করেই দেখেছি ম্যাডাম। সমস্যাটা আপনার জন্মগত। সেই ক্ষেত্রে ব্যাপারটা আপনার অবগত হওয়ার কথা। আপনার কখনো পিরিয়ডে প্রবলেম হয়নি? মেহুল নিরুদ্বেগ মাথা নাড়ায়।
ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, হয়েছে। ক্লাস 10-এর পর খুব সমস্যা হয়েছিল তখন ডাক্তার দেখিয়েছিলেন? জি। ডাক্তার তখন কিছু বলেননি? আমাকে তো কিছু বলেননি, তবে মাকে বলেছিলেন। কিন্তু মা তখন আমাকে বলেছিলেন সব ঠিক আছে, ঠিকমতো ঔষধ খেলে নাকি পিরিয়ড ঠিক হয়ে যাবে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, আপনার মা হয়তো সব জানেন, সেই জন্যই ইচ্ছে করে আপনাকে কিছু বলেননি। আপনার জরায়ুতে সমস্যা আছে, আর সেটা জন্ম থেকেই, তাই আপনার পিরিয়ড নিয়ে এত সমস্যা হতো, আর সেই জন্যই এখন আপনি কনসিভ করতে পারছেন না। মেহুল বাকরুদ্ধ, সব কথা উবে গিয়েছে। শুকনো মুখে চেয়ারে গা এলিয়ে দেয় সে। এখন কি হবে তার? সব তো শেষ। মেয়ে হয়ে জন্মানোটাই তো তার বৃথা হয়ে গেল। এবার সে রাবিরের সামনে কোনো মুখে দাঁড়াবে? কি বলবে সে, যে সে কখনো রাবিরকে বাবা হওয়ার সুখ দিতে পারবে না? এই বিদঘুটে সত্য কথাটা সে রাবিরকে কি করে জানাবে? এত সাহস কোথায় পাবে সে? তার শাশুড়ির চোখে চোখ রেখে কি করে কথা বলবে? সেই মানুষটার এত অপেক্ষা সব বৃথা যাবে? সত্যিই সে কোনোদিন মা হতে পারবে না? চিকিৎসাশাস্ত্র না আজকাল এত উন্নত, তাহলে কোনোভাবে চিকিৎসা করেও কি সে মা হতে পারবে না? মেহুল ঘন ঘন নিঃশ্বাস ফেলে, আটকে যাওয়া গলায় শুধায়, এর কি কোনো চিকিৎসা নেই ডক্টর? ডাক্তার রয় বলেন, দেখুন, এখনই ভেঙে পড়বেন না। আজকাল বাচ্চা নেওয়ার অনেক পদ্ধতি আছে। আপনি আগে আপনার হাজবেন্ডের সাথে কথা বলুন, তারপর দুজন মিলে আমার কাছে আসুন। আমি আপনাদের সবটুকু দিয়ে সাহায্য করব। মেহুলের কোটর ভরে উঠে উষ্ণ জলে। সে ফুপিয়ে উঠে বলে, আমি এই কথাটা কি করে রাবিরকে বলবো? আমার তো সেই সাহস নেই। ডাক্তার নরম গলায় বললেন, সাহস করতে হবে। এতে তো আর আপনার কোনো দোষ নেই। আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন। উনি তো বিচক্ষণ মানুষ, আশা করছি উনি বুঝবেন। গাড়িতে বসে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে মেহুল। বাইরের জমজমাট রঙিন দুনিয়াটাকেও কেমন তামাটে লাগছে তার কাছে। একটা ধূসরভাবে ছেয়ে আছে তার দিক। আজ খুব বেশি মানুষের কোলাহল বাইরে। ঈদের আর মাত্র 3 দিন বাকি। মানুষের তাই কেনাকাটার শেষ নেই। মেহুলেরও এই কয়দিন উৎসাহের শেষ ছিল না। বিয়ের পর রাবিরের সাথে তার প্রথম ঈদ। ভীষণ স্পেশাল হবে এই দিনটা। কিন্তু হুট করেই সব কেমন হাওয়ায় মিশে গেল। এত বড় একটা ধাক্কা সে জীবনেও খায়নি। পথিমধ্যে সে ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তারপর গাড়ি থেকে নামল সে। রাস্তার একপাশে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে সিমেন্ট দিয়ে বসার জায়গা করা। মেহুল সেখানেই পা ঝুলিয়ে বসেছে। তার রুক্ষ শুষ্ক দৃষ্টি সামনের পিচ ঢালা রাস্তাতে। হঠাৎ কি ভেবে সে পার্স থেকে ফোনটা বের করে। ডায়াল নাম্বারে গিয়ে মাকে কল করে সে। দুবার কল বাজতেই রিসিভ হয়। তার মা আদুরে গলায় জিজ্ঞেস করেন, কেমন আছিস মা? মেহুল থমথমে স্বরে জবাব দেয়, ভালো না মা, একদমই ভালো না। তুমি এত বড় একটা কথা আমার থেকে কি করে লুকালে? রামিনা বেগম আন্দাজ করতে পারলেন না। তিনি ফের প্রশ্ন করেন, কি কথা? এই যে আমি কখনো মা হতে পারবো না, এটা তো তুমি আমাকে কখনো বলনি। কেন লুকালে মা? কেন আমাকে আগে বললে না? রামিনা বেগমের বুকে মোচড় দিল। মেয়ে তার সব জেনে গিয়েছে। জানবেই তো, এত বড় একটা খবর। একদিন না একদিন তো ঠিকই জানত। তিনি শুকনো মুখে বললেন, তুই কষ্ট পাবি বলে জানায়নি। এখন যে জেনে কষ্ট পাচ্ছি, তখন জানলে তো এত কষ্ট লাগতো না, এখন যেমন লাগছে।
মা, আমি রাবিরকে কি বলবো বলতো? কি বলে বোঝাবো নাকে? রামিনা বেগম জিভ দিয়ে ঠোঁট ভেজালেন। শান্ত গলায় বললেন, তোকে কিছু বোঝাতে হবে না। রাবির সব জানে। মেহুল হতভম্ব। রাবির জানে? আর সে জানে না? কিভাবে সম্ভব? সে মাকে প্রশ্ন করে, রাবির কিভাবে জানলেন? রামিনা বেগম সোজা সাপটা জবাবে বললেন, আমি বলেছি। মেহুল রাগে, দুঃখে, কষ্টে সব কথা হারিয়ে ফেলল। আর কি বলবে সে? কাকে বলবে? আক্ষেপে বুক ফেটে যাচ্ছে তার। তার এত বড় সমস্যার কথা সবাই জানে, অথচ সে নিজেই জানে না। এত বিচ্ছিরি লাগছে ব্যাপারটা তার কাছে। সে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কিছুটা গরম দেখিয়ে মাকে বলল, মা, ফোন রাখছি। খট করে কলটা কাটে সে। প্রচণ্ড রকমের রাগে মাথা ফাটছে তার। এই রাগ কার উপর সেটা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না। বেঞ্চে দুহাত ধরে চেপে বসে মনে মনে ভাবে, আজ আর এখান থেকে নড়বে না সে। দুনিয়া উল্টে গেলেও না। কিতক্ষণ পর ফোন বেজে উঠে তার। সেদিকে তাকানোর মতো কোনো আগ্রহ নেই। ফোনের মতো বাজছে। আর সে তার মতো বসে বসে রাস্তায় সা করে ছুটে চলা গাড়িগুলো দেখছে। সেই সময় সেখানে তার গাড়ির ড্রাইভার আসে। মৃদু আওয়াজে বলে, ম্যাডাম, আপনি যাবেন না? মেহুল তার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মাথা নাড়িয়ে বলে, না, আপনি যান। না ম্যাডাম, আপনাকে না নিয়ে কিভাবে যাব? তাহলে বসে থাকুন। ড্রাইভার দুই দিকে মাথা হেলিয়ে আবার তার জায়গায় গিয়ে বসে। আরও কিছুটা সময় এভাবেই কাটে। হঠাৎ দূর থেকে একটা পরিচিত গাড়িকে সে ছুটে আসতে দেখে। মেহুল চট করে উঠে দাঁড়ায়। ডানে বামে না তাকিয়েই সোজা হাঁটা ধরে সে। রাবির গাড়ি এক সাইডে রেখে দ্রুত মেহুলের দিকে এগিয়ে যায়। দূর থেকে ডেকে উঠে, মেহুল, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কে শুনে কার কথা? রাবিরকে তোয়াক্কা না করেই মেহুল আপন মনে হেঁটে চলল। রাবির ছুটে গিয়ে মেহুলের হাত আঁকড়ে ধরে। সে ক্ষুব্ধ হয়ে চায়। হাত মুচড়িয়ে ছাড়ানোর চেষ্টা করে। রাবির তাতে বাঁধন আরও শক্ত করে। চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করে, এমন করছেন কেন, মেহুল? মেহুল জবাব দেয় না। চোখ ঝাপসা হয়ে আসে। গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নাকের পাল্লা ফুলিয়ে কান্না দমানোর চেষ্টা করলেও পেরে উঠে না। রাবির তার দিকে নির্নিমেষ চেয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণের মধ্যেই আজান দিবে। বাসায় চলুন, ইফতারের পর আপনার সব কথা শুনব। সে মেহুলের হাত চেপে ধরে তাকে গাড়িতে নিয়ে বসায়। মেহুল নীরব। ঠোঁট কামড়ে নাক টানছে কেবল। রাবির ড্রাইভিং সিটে বসে মেহুলকে এক পলক দেখে গাড়ি স্টার্ট দেয়। সবার সাথে ডাইনিংয়ে বসলেও খুব বেশি কিছু মেহুলের গলা দিয়ে নামে না। কোনোরকমে দুটো খেজুর আর এক গ্লাস পানি খেয়ে উঠে দাঁড়ায় সে। তার শাশুড়ি মা অবাক হয়ে প্রশ্ন করেন, ও মা, কোথায় যাচ্ছ? মেহুল নিরুত্তাপ সুরে বলে, নামাজ পড়তে যাচ্ছি, মা। রাবির বসে বসে মেহুলের যাওয়া দেখল। তারপর বিধ্বস্ত দৃষ্টিতে খাবারের দিকে চেয়ে রইল। ঠিক এই ভয়েই এতদিন সে মেহুলকে কিছু বলেনি। মেয়েটাকে এত কষ্ট পেতে দেখতে পারবে না সে। কিন্তু আটকাতে পারল কই? ঠিকই তো, মেহুল সব জানল। রাবিরও খুব বেশি কিছু খেতে পারল না। খালাকে ডেকে খাবারগুলো ঢেকে রাখতে বলে সে উপরে রুমে চলে যায়। মেহুল নামাজ শেষ করে মোনাজাত ধরতেই যেন ভুবন কাঁপিয়ে তার কান্না আসে। সে চাইছে শব্দ না করতে কিন্তু পারছে না। কান্নার বেগ বাড়তেই সে দুহাত দিয়ে মুখ চেপে ধরে। ফুপাতে ফুপাতে বলে, আল্লাহ, কেন এমন হলো?
কেন? আমি কেন মা হতে পারব না? কি অন্যায় করেছি আমি, বলো না। কোনো দোষের শাস্তি দিচ্ছ আমায়? আমি কিভাবে সহ্য করব, আল্লাহ? আমার যে কষ্টে বুক ফেটে যাচ্ছে। মেহুলের কান্না থামার নাম নেই। সে এসবের মাঝে খেয়াল করেনি রাবির যে তার পাশেই নামাজে দাঁড়িয়েছে। হুট করেই তার গলার স্বরে মেহুল সম্বিত হয়। রাবিরও মোনাজাত ধরেছে ততক্ষণে। সে হাত তুলে বলে, আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। তোমার থেকে নিশ্চয়ই তোমার বান্দাকে বেশি কেউ ভালোবাসে না। তুমি তো উত্তম পরিকল্পনাকারী। আমার বিশ্বাস আছে তোমার উপর। তোমার সব সিদ্ধান্তে আমি সন্তুষ্ট। আমার কোনো অভিযোগ নেই। বাবা না হতে পারার কোনো আক্ষেপও নেই। আমি জানি তুমি কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দাও। আর সেই ভরসা আর বিশ্বাস থেকেই বলছি, আমি তোমার সব সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছি। এবার তুমি কেবল আমার স্ত্রীকে সেই বোঝ দাও। উনার মনোবল বাড়িয়ে দাও। উনার সব কষ্ট দূর করে দাও। তুমি সহায় হও আমার স্ত্রীর। উনাকে তুমি সর্বোচ্চ সুখ দাও, খোদা। তারপর সে দোয়া পড়ে মোনাজাত শেষ করে। মেহুলও তখন আমিন বলে তার মোনাজাত শেষ করে। মাথা নুয়ে বসে থাকে। রাবিরের দিকেও ফিরে তাকায় না। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে সে। এখন ভীষণ অস্বস্তিতে ঝিম মেরে বসে আছে। রাবির একটু স্বাভাবিক হয়। মেহুলকে এক হাতে জড়িয়ে ধরে। মেহুলের মাথার সাথে তার মাথা ঠেকিয়ে ধীর গলায় বলে, মেহুল, আপনি জানেন আমার মায়ের পর আমার কাছে সবথেকে প্রিয় নারী আপনি। আপনাকে আমি ঠিক কতটা মহব্বত করি সেটা আপনাকে কখনো বুঝিয়ে বলতে পারব না। শুধু এইটুকুই বলতে পারব, আপনার ভেজা চোখ আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে। আমার তো দরকার নেই। কোনো সন্তানের দরকার নেই। আমার কোনো আফসোসও নেই। আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি তাতেই সন্তুষ্ট। আমার প্রয়োজনের বেশি কিছু চাই না। আপনি আছেন, আমার তাতেই চলবে। সন্তানের জন্য আমি আপনাকে কষ্ট পেতে দেখতে পারব না। প্লিজ, ভেঙে পড়বেন না। তারপরও যদি আপনার সন্তানের প্রয়োজন হয়, তাহলে আমরা বাচ্চা দত্তক নিব। প্রয়োজন পড়লে সারোগেসি পদ্ধতি অবলম্বন করব। তাও আপনি নিজেকে সামলে নিন, প্লিজ। এইভাবে আমি আপনাকে দেখতে পারব না। রাবির থামে। মেহুল খুব মনোযোগের সহিত এসব শুনে। টু শব্দও করে না। তার এই নীরবতা রাবিরকে যে আরো জ্বালাচ্ছে। সে মাথা তুলে সোজা হয়ে বসে। মেহুলের দৃষ্টি এখনো জায়নামাজেই নিমজ্জিত। রাবির মেহুলের কাঁধ ঝাঁকিয়ে বলে, কি হলো? কথা বলছেন না কেন, মেহুল? মেহুল ফোলা ফোলা চোখ দুটো নিয়ে এবার রাবিরের অস্থির সুশ্রী মুখটার দিকে তাকায়। নিমিষেই মন হালকা হয় তার। এই মুখটা দেখলেই সব কষ্ট উবে যায় তার। বুক ভার লাগা কমে যায়। মনে স্বস্তি ফিরে। সে কম্পিত হাতে রাবিরের খোঁচা খোঁচা অমসৃণ দাড়িওয়ালা গালটাতে হাত রাখে। গলার স্বর কাঁপছে তার। কথাগুলো গলাতেই জমে আছে। বের হচ্ছে না। মেহুল খুব চেষ্টা করে একটা শুকনো ঢোক গিলে। মৃদু আওয়াজে শুধায়, আপনি সব জেনেও কেন আমাকে কিছু বলেননি? রাবির মেহুলের সেই হাতটা ধরে তার ঠোঁটের কাছে নিয়ে চুমু খায়। পরে হতাশ সুরে বলে, জানালে যে এইভাবে কষ্ট পেতেন, তাই জানাতে চাইনি। মেহুল বড় করে শ্বাস ফেলে। অস্থির চোখে মুখে এদিক ওদিক চেয়ে ফের জায়নামাজের দিকে তাকায়। মিনমিনিয়ে কম্পিত সুরে বলে, আপনি আমাকে সান্ত্বনা দিতে এসব বলেছেন, তাই না? রাবির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কোনো সব? ওই যে আপনার বাচ্চা লাগবে না বললেন যে, এটা কি আদৌ সম্ভব? কোনো ছেলে বাবা হতে চায় না, বলুন?
রাবির মেহুলের কাঁধ ধরে তাকে তার দিকে ঘুরায়। মেহুল দৃষ্টি তুলছে না। রাবির মিহি সুরে বলে, তাকান আমার দিকে। মেহুল তাকাতে চায় না। রাবির পুনরায় বলে, কি হলো, তাকান। মেহুল বাধ্য হয়ে চোখের পল্লব নাড়ায়। রাবিরের চোখে চোখ পড়তেই ভীষণ মন ভার হয় তার। এই মানুষটাকে যে সে কিছুই দিতে পারল না, এই আফসোসেই তো জীবন শেষ হয়ে যাবে তার। মেহুলের চোখ জল জমতেই এবার রাবির ধমকে উঠে, খবরদার, যদি আর এক ফোঁটা পানীয় গাল বেয়ে পড়েছে। বলেছি না, আমার কিছু লাগবে না, কোনো বাচ্চা লাগবে না, আমার আপনাকে হলেই চলবে। আর আপনাকে নিজের করে রাখতে যদি পুরো দুনিয়াও একদিক করে ফেলতে হয়, আমি তাই করব। বাট স্টিল, আই উইল নেভার লিভ ইউ। কথাটা শেষ করেই সে মেহুলকে আষ্টেপৃষ্ঠে বুকে জড়িয়ে নিল, যেন ছাড়লেই সে পালাবে। মেহুল আর কিছু ভাবতে পারে না। এক মুহূর্তের জন্য সব কষ্ট ভুলে যায় সে। সেও রাবিরকে সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে। ফুপিয়ে উঠে বলে, আমিও আপনাকে ছেড়ে কোথাও যাব না, নেতা সাহেব। গড়গড়িয়ে সব বমি করে, তবেই ক্ষান্ত হল রীতা। কোনোরকমে শ্বাস টেনে সামনে তাকাতেই দেখল, বেচারা সাদরাজের গলা থেকে কোমর অবধি সব ভরে শেষ। সাদরাজ হতভম্বের মতো চেয়ে আছে তার দিকে। এমন কিছু যে হবে সে বুঝতে পারেনি। রীতা ততক্ষণে দাঁত দিয়ে জিভ কেটে অসহায় সুরে বলে, সরি। সাদরাজ স্বাভাবিক গলায় বলে, ইটস ওকে, আমি পরিষ্কার হয়ে আসছি। রীতার মুখ মুছিয়ে রাবির খাবার নিয়ে রান্নাঘরে রেখে এল। তারপর সে একটা তোয়ালে আর ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। রীতা ওইদিকে বসে বসে অস্বস্তিতে মরে যাচ্ছে। সে এটা কি করল? কোনো আককলে সে সাদরাজের গায়ের উপর বমি করল? ইস, কি একটা বিশ্রী অবস্থা! নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে তার। সাদরাজ তাকে নিয়ে কি ভাবছে কে জানে। সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে রীতার সামনে বসে। রীতা মুখ কালো করে কাচুমাচু করে বলে, সরি, আমি আসলে বুঝতে পারিনি। সাদরাজ মৃদু হাসে। বলে, আর কতবার সরি বলবে? বললাম তো, ঠিক আছে। এই সময় বমি হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি তো বমি করে আপনাকে নোংরা করেছি। আপনার নিশ্চয়ই ভীষণ বিরক্ত লাগছে। রীতা মাথা নুইয়ে কথাটা শেষ করে। সাদরাজ কথার পিঠে নরম গলায় বলে, যেখানে আমার মতো এই জঘন্য মানুষটাকে তুমি একটু সুখী করতে এত কষ্ট করছ, সেখানে এই ছোট খাটো ব্যাপারগুলো আমার জন্য কিছুই না। রীতার চোখ ছলছল করে উঠে। সে এগিয়ে এসে সাদরাজের উদম বুকে মাথা ঠেকায়। মিহি সুরে বলে, আমি আমার সন্তানের বাবাকে ভীষণ ভালোবাসি, সাদরাজ। সাদরাজ আগলে নেয় রীতাকে। ঠোঁট নাড়িয়ে বলে, আর আমাকে বাবা হওয়ার সুখ দেওয়া সেই নারীকে আমিও ভীষণ ভালোবাসি। রীতা সাদরাজের খোলা বুকে নাক ঘষে। মিষ্টি এক ঘ্রাণে শরীর কেঁপে উঠে তার। বুক ভরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবে, এই ঘ্রাণটা পাওয়ার জন্য হলেও আজীবন তাকে এই বুকেই মুখ লুকাতে হবে। ঈদের দিন খুব সকালে মেহুলের খুব ভাঙে। চোখ মেলে তাকাতেই দেখে বাইরে ফকফকা সকাল। চারদিক কেমন যেন ঝলমল করছে। যেন প্রকৃতিও বুঝেছে আজ ঈদ। সে পাশে ফিরতেই দেখে রাবির নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ পেতেই সে বুঝতে পারল রাবির সেখানেই। আলগোছে উঠে দাঁড়াল সে। বড় করে হাই তুলে হাত নিচের দিকে আনতেই চোখ পড়ল হাতের উল্টো পৃষ্ঠে। মেহেদি দিত না। তবে রাবির খুব জোর করেছে বিধেয় ছোট্ট একটা ডিজাইন করে মাঝখানে রাবিরের নাম লিখেছে। সেই মেহেদি রাখা হাতটা দেখে মেহুল তপ্ত শ্বাস ছাড়ে।
পরে বিছানা ঝেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। খান বাড়ির এই দিকটাই খুব একটা শোরগোল নেই। দিনের অর্ধেকটা সময়ই কাটে নীরবতায়। তবে বিকেলের দিকে এই দিকে মানুষ হাঁটতে আসে। ওই পাশের রাস্তাটা আবার ভীষণ পরিষ্কার। দুধারে নারকেল গাছ শটান দাঁড়ান। বেশ ছায়াযুক্ত একটা জায়গা। বিকেলের দিকটায় হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ বটে। এসবের মাঝেই ওয়াশরুমের দরজায় খট করে শব্দ হয়। মেহুল সতর্ক হয়ে পেছনে ফিরে। রাবির বেরিয়েছে। তোয়ালে দিয়ে চুল মুছছে। এক পলক মেহুলের দিকে চেয়ে মুচকি হেসে বলে, ঈদ মোবারক মিসেস খান। মেহুল খড়খড়ে শুকনো ঠোঁট ছড়িয়ে হাসে। বলে, ঈদ মোবারক। রাবির তোয়ালেটা বারান্দায় এসে রাখে। জিজ্ঞেস করে, গোসল করবেন এখন? না, আপনি নামাজে যাওয়ার পর করব। এখন ফ্রেশ হয়ে নিচে গিয়ে আগে আপনাদের জন্য নবাবী সেমাই বানাবো। খেয়ে যাবেন। রাবির হেসে জবাবে বলে, অবশ্যই। মেহুল কথা না বাড়িয়ে চলে যায় ফ্রেশ হতে। মিষ্টি জাতীয় জিনিস রিতার খুব একটা পছন্দ না হলেও এই সেমাই জিনিসটা তার বড্ড পছন্দের। অথচ আজ এই জিনিসটাকেই সে মুখের কাছে নিতে পারছে না। কাল খালাকে বেশ শখ করে বলেছিল, খালা, কাল আমাকে একটু বেশি করে দুধ দিয়ে সেমাই করে দিবে। খালাও বিনা বাক্যে রাজি হন। অথচ মেয়েটা আজ সেই সেমাই মুখেই তুলতে পারছে না। গন্ধ পেয়েই নাক চেপে ধরে বসে আছে। ওর এমন কাণ্ডে সাদরাজ অধৈর্য হয়ে বলে, তাহলে তুমি কি খাবে? নুডলস করব? নাকি বাইরে থেকে কিছু আনব? রিতা হাঁসফাঁস করে, কি খাবে? কোনো খাবারই তো এখন গলা দিয়ে নামে না তার। কাছে নিলেই বমি আসে। সে চোখ পিটপিট করে এদিক ওদিক তাকায়। হুট করে প্রশ্ন করে, আপনি নামাজে যাবেন না? হ্যাঁ, এখন বের হব। কিন্তু তার আগে তো তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। কি খাবে বলো? সাদরাজ বরাবরের মতোই অস্থির। বাবা হওয়ার কথা শুনে ছেলেটা আর একটু স্থির হতে পারছে না। কি করবে কি না করবে সেটাই বুঝে উঠতে পারে না সে। রিতাকে পারলে সারাক্ষণ বুকের ভেতর লুকিয়ে রাখত বোধ হয়। মেয়েটার একটু অসচেতনতা তাকে ভীত করে তোলে। রিতা পাতলা অধর ছড়িয়ে আলতো হাসে। বলে, আমাকে নিয়ে ভাববেন না। খালা তো কত কিছু বানিয়েছেন। কিছু একটা ঠিক খেয়ে নিব। আপনি বরং ওই খয়েরি পাঞ্জাবিটা পরে নামাজে যান। ওই রংটায় আপনাকে খুব মানায়। রিতার এমন দায়সারা ভাব দেখে সাদরাজের চিন্তা বিস্তর হয়। মেয়েটাকে কি করে বোঝাবে সারাক্ষণ যে সে কি পরিমাণ দুশ্চিন্তায় থাকে তাকে নিয়ে। অথচ এই মেয়ে সর্বদা স্বাভাবিক। কোনো কিছুতেই যেন কোনো কিছু আসে যায় না তার। সাদরাজ উঠে দাঁড়ায়। খালাকে ডেকে বলে, খালা, এক বাটি চিকেন স্যুপ করে নিয়ে এসো। আমি এটা ওকে খাইয়ে তবে নামাজে যাব। সাদরাজের কথা শুনে রিতা কপাল চাপড়ে বলে, এই মানুষটা তার চিন্তায় চিন্তায় কবে যে পাগল হয়ে যায় কে জানে। আজ অনেক দিন পর সাদরাজ আবার রাবিরের মায়ের মুখোমুখি হয়েছে। এতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। উপর দিয়ে হেসে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে প্রচণ্ড হাঁসফাঁস করছে। সেই সময়টাই এই মানুষটাকেও কত কিছু বলেছিল সে। আজ কি উনি তাকে ক্ষমা করবেন? সংশয় নিয়ে নিজেকে শুধায়, উত্তর পায় না। তবে রাবিরের মা ভীষণ ধাতস্থ ভাবভঙ্গি নিয়ে তাদের সাথে কথা বলছেন। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। রিতার প্রেগন্যান্টের খবরে মারাত্মক খুশি তিনি। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন তিনিও এই বাড়িতে এমন খুশির খবর চান। মেহুল রাবির দুজনেই বুঝতে পারে ব্যাপারটা। মাকে কিছু জানানো হয়নি।
রাবিরই বারণ করেছে, বলেছে সে নিজে সময় হলে কথা বলবে। মেহুল তো ভাবছে সব শুনে এই ভদ্র মহিলা কেমন প্রতিক্রিয়া করবেন। বিয়ের পর থেকেই তো উনি নাতি নাতনি বলে চেঁচিয়ে মরছেন, এখন এই বিদঘুটে সত্যটা তিনি মেনে নিতে পারবেন তো? নাস্তার ছোট্ট পর্ব চুকিয়ে রীতা মেহুলের সাথে সাথে তার রুমে যায়। রাবির আর সাদরাজ নিচে বসেই আড্ডাতে মগ্ন। তার শাশুড়ি মা উঠে গেছেন অনেক আগে। মেহুল রুমে এসে রীতাকে বিছানায় বসতে বলল। তারপর সে গিয়ে আলমারি খুলে একটা ফাইল বের করে এনে বলল, এটা দেখ। রীতা ফাইলটার আপাদমস্তক দেখে সুধাল। কি এটা? মেহুল বস্ত্রটা নাড়িয়ে চাড়িয়ে চাপা স্বরে বলল, সেদিন ডাক্তারের দেওয়া টেস্টগুলো আমি করিয়েছিলাম। একটু থেমে শ্বাস ফেলে বলে, তবে রিপোর্ট ভালো আসেনি। আমার জরায়ুতে সমস্যা। ডাক্তার বলেছেন আমি কখনো মা হতে পারব না। মেহুল যতটা স্বাভাবিক থেকে কথাটা তাকে বলল, রীতা ঠিক ততটাই অস্বাভাবিকভাবে আটকে উঠল। কণ্ঠনালী আটকে গেছে, কথা বের হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? এত বড় একটা ধাক্কা মেয়েটা কি করে সামলাচ্ছে? রীতার চোখ ভিজে ওঠে। কম্পিত গলায় বলে, তুই আমাকে আগে কেন বলিসনি এসব? মেহুল অত্যন্ত স্বাভাবিক গলায় বলে, আজও বলতাম না। নেহাতি তখন আমার শাশুড়ি মায়ের সামনে খুব বড় মুখ করে বলছিলি তিনিও খুব তাড়াতাড়ি খুশির সংবাদ শুনবেন, তাই তোকে বলে রেখেছি। নয়তো এই সময় তোকে আর কোনো আলাদা দুশ্চিন্তা দিতে চাইছিলাম না। মেহুলের কথা রীতা গ্রাহ্য করল না। খড়খড়ে গলায় বলল, তাই বলে এত বড় একটা কথা তুই লুকিয়ে গেলি? মেহুল মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেলে পরে ওর দিকে চেয়ে চমৎকার হেসে বলে, আমার এই ড্রেসটা কেমন হয়েছে বলতো? রাবির নিজে পছন্দ করে নিয়ে এসেছেন। এবার আর আমি শপিংয়ে যাইনি, কেন যেন ইচ্ছেই করছিল না। রীতা বেশ বুঝতে পারছে মেহুল যে কথা ঘুরাচ্ছে, তাই সে চোখ পাকিয়ে বলল, একদম কথা ঘুরাবি না। আমি বুঝি তোর এতই পর হয়ে গেছি যে এখন তুই আমাকে কিছুই বলিস না। ওইদিকে আমি অসুস্থ বলে ঠিকমতো তোর খবরই নিতে পারিনি, তাই বলে তুই আমাকে কিছু বলবিও না। মেহুল নীরব। একটু রাগ করুক না, তাতে কি হবে? মেয়েটা তো তাকে ভালোবাসে, তার অধিকার আছে তার উপর রাগ দেখানোর। রীতা বড় বড় শ্বাস ফেলে শান্ত হয়। মেহুলের কুণ্ঠিত মুখপানে চেয়ে দরদমাখা কণ্ঠে শুধায়, কষ্ট পাচ্ছিস? মেহুল ফ্যালফ্যাল করে চেয়ে হাসে। বলে, একটুও না। রাবির ভাইয়া জানে সব? হ্যাঁ। কি বলেছেন? বলেছেন উনার বাচ্চা চাই না, আমি হলেই চলবে। শেষের কথা বলতে গিয়ে আত্মতৃপ্তিতে বুক ভরে উঠে তার। কথাটা শুনে রীতাও ভীষণ খুশি হয়। আশ্বস্ত হয়ে বলে, ভাগ্য করে এমন একটা মানুষ পেয়েছিস, কখনো ছেড়ে যাস না। মেহুল মাথা নাড়িয়ে বলে, উহু, জীবনের শেষ নিঃশ্বাস অবধি উনাকে আঁকড়ে ধরেই বেঁচে থাকব। পরে সে আলতো করে রীতার পেটের উপর হাত রাখে। অক্ষি কোটরে জল জমে ততক্ষণাৎ ফিনফিনে স্বরে বলে, তোর ছেলের সাথে আমার মেয়ের আর বিয়ে দেওয়া হলো না রে। ওর জন্য তুই অন্য কোথাও বউ দেখিস। কথাটা শেষ করতে জল যেন ঝাঁপিয়ে পড়ল গালের উপর। মেহুল ব্যস্ত ভঙ্গিতে হাত নাড়িয়ে জল মুছল। মেহুলের এমন হাহাকার দেখে বুকে ফেটে কান্না আসছে রীতার। কেন সব পরীক্ষা কেবল মেহুলের মতো ভালো মানুষগুলোকেই দিতে হয়? রীতা মেহুলের গালে হাত রেখে শক্ত গলায় বলে, তোর মেয়েকেই আমি আমার ছেলের বউ বানাব, নয়তো ছেলের বিয়েই দিব না। একেবারে কনফার্ম। রীতার এমন জেদ দেখানো কথা শুনে মেহুল হেসে ফেলে। মনে মনে ভাবে,
তাদের স্বপ্নটা বুঝি স্বপ্নই রয়ে গেল। ঈদের ছুটি কাটিয়ে ঢাকা শহর আবার ব্যস্ত। চারদিকে মানুষের আনাগোনা বেড়েছে। স্কুল কলেজ অফিস আদালত সব আবার শুরু। বাচ্চারা কাঁধে ব্যাগ নিয়ে বিরক্ত ভঙ্গিতে হেঁটে চলছে। এতদিনের বন্ধের পর প্রথম দিন স্কুলে যেতে ভীষণ কষ্ট হয় যেন। কিন্তু মা বাবা কি আর তাদের সেই কষ্ট বোঝে? রাবিরের অফিসে আজ জরুরি মিটিং, তাই সকাল সকাল বেরিয়েছে সে। নাস্তা অবধি করেনি। মেহুলের 2 মাস পর সেমিস্টার ফাইনাল। এই তো তার অনার্স শেষের পথে। সারা বছর খুব উত্তেজনা নিয়ে কাটালেও এখন কেন যেন তার আর পরীক্ষা দিতে ইচ্ছে করছে না। সে বই খুলে ঝুঁকে বসে আছে কেবল। এক অক্ষরও পড়া হচ্ছে না। মনে ভারী দুশ্চিন্তা তার। রাবির সবকিছু সহজভাবে মেনে নিলেও তার শাশুড়ি কিছু জানেন না। ভদ্র মহিলা এত সহজে সবকিছু মেনে নিবেন না, এটা সে জানে। এই নিয়েই যত চিন্তা তার। আর তাই এত চিন্তার ভিড়ে তার মস্তিষ্কে পড়ার শব্দযুগল ঠিক প্রবেশ করতে পারছে না। দরজায় দুবার টোকার শব্দ হয়। তৎক্ষণাৎ কান খাড়া করে মেহুল। ওপাশ থেকে গম্ভীর গলায় কেউ শুধায়, আসব মেহুল। শাশুড়ির গলা পেয়ে মেহুল নড়ে চড়ে বসে বিনয়ের সুরে বলে, আসুন মা। তিনি ভেতরে প্রবেশ করেন। হেসে হেসে বিছানায় বসতে বসতে বলেন, পড়ছিলে? মেহুল মুখে হাসি রেখে মাথা নাড়ায়। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তোমার ফাইনাল যেন কবে? ওই তো মা, আর 2 মাস পর। আচ্ছা আচ্ছা, বেশ, পড়ো মনোযোগ দিয়ে। মেহুল আবার মুখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকায়। শাশুড়ি মা বসে বসে এদিক ওদিক চোখ বুলালেন। ছেলের রুমে খুব একটা আশা হয় না তার। মেয়েটা বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে সবকিছু। সব দেখে তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। মেহুল পেছনে ঘুরে থাকলেও যেন শাশুড়ির হাবভাব টের পাচ্ছে। উনি যে এমনি এমনি রুমে আসেননি, সেটা মেহুল ঠিকই আন্দাজ করতে পারছে। আবার নতুন কোনো মর্জি নিয়ে এসেছেন হয়তো। হ্যাঁ, তাই। তার শাশুড়ি মা নীরবতা ভাঙলেন। উৎক্ষিপ্ত স্বরে বললেন, একটা কথা বলি মেহুল। মেহুল আবার ঘুরে তাকায়। জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, জি মা, বলুন না। তিনি সুন্দর করে হাসলেন। নরম গলায় বাক্যের তাল সাজিয়ে বললেন, তোমার অনার্সের পরপরই তোমরা বাচ্চা নিয়ে নিও। বেশি লেট হলে আবার সমস্যা। আর আমারও তো বয়স বাড়ছে, কখন কি হয়। যদি একটা নাতি নাতনির মুখ দেখে যেতে পারতাম। পারতাম শব্দটা ভীষণ আফসোসের সুরে বলেই তিনি ক্ষান্ত হলেন। ওইদিকে মেহুলের বুক ধকধক করছে। এই তো, এই ভয়টাই পেয়েছিল সে। এবার এই মানুষটাকে সে কিভাবে সবটা বলবে? আর বললেও মানুষটা মানতে পারবেন সবকিছু? ভীষণ রকম নারাজ হবেন তার উপর। দেখা গেল তাকে আর এই বাড়িতেই রাখতে চাইলেন না। আবার তাকে নিয়ে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হওয়ারও বিরাট সম্ভাবনা আছে। এত সব মহা চিন্তা উপেক্ষা করে সে তার শাশুড়িকে কিভাবে এখন সত্যিটা বলবে? মেহুলের চিন্তিত চোখ মুখ শাশুড়ির দৃষ্টি এড়ায় না। তিনি কপাল কুঁচকে বলল, কি হলো মেহুল? কি ভাবছ? মেহুল ঠোঁট টেনে হাসার চেষ্টা করল। সফলও হল তাতে। শাশুড়ি মা মৃদু হেসে পুনরায় প্রশ্ন করলেন, তা আমার কথা রাখবে তো? মেহুল পরপর ঢোক গিলে। ভয় ঝিমিয়ে যায় শরীর। চোখ মুখে ছেয়ে আসে অন্ধকার। মাথার ভেতর শব্দের ভাণ্ডার খুলে বসেছে, কথা সাজাবে। সুন্দর করে গুছিয়ে একটা কথা বলার প্রয়াস। কিন্তু পারল কই? শব্দ তো সব ফুরিয়ে গিয়েছে। আন্তপান্ত খুঁজেও কোনো বাক্য আওড়াতে পারল না।
শেষে নিজের উপরই মাত্রাধিক বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তার মধ্যে সেই সৎ সাহস নেই। তাই সে মাথা নুইয়ে গুমোট স্বরে বলল, এই নিয়ে আপনার ছেলের সাথে কথা বলবেন, মা। ভদ্রমহিলার দুভ্রুয়ের মাঝখানে ঠিক 3টে ভাঁজ পড়ল। কথাটা মোটেও পছন্দ হল না তার। ছেলের সাথে কথা বলবেন মানে কি? তার ছেলে কি তবে বাচ্চা নিতে চাই না? হ্যাঁ, রাবিরও তো খাবার টেবিলে একদিন এমন একটা কথা বলেছিল। বাচ্চা নিয়ে যেন তিনি কোনো কথা না বলেন, এও বলেছিল। তাহলে কি সত্যিই তার ছেলে বাচ্চা নিতে চায় না? কিন্তু কেন? কোনো ছেলে বাবা হতে চাইবে না? মুখের উপর বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে শাশুড়ি মা উঠে দাঁড়ালেন। চিন্তিত গলায় বললেন, আচ্ছা, তুমি পড়ো। আমি রাবির আসলে ওর সাথেই কথা বলবো। অতঃপর শাশুড়ি মা রুম ছাড়তেই মেহুল যেন হাফ ছেড়ে বাঁচে। রাবির দুপুরে ফিরে। বাইরে তখন কটকটে রোদ। রাবির গাড়ি থেকে নেমে কয়েক কদম এগিয়ে বাসা অবধি আসতে আসতেই ঘেমে গিয়ে একাকার হয়ে যায়। গায়ের পাঞ্জাবিটা রুমে এসেই খুলে ফেলে। পরে এদিক ওদিক চোখ বুলিয়ে মেহুলকে খোঁজে। মেহুল রুমে নেই। আওয়াজে বুঝতে পারল ওয়াশরুমে। সে উদম গায়ে এসি চালিয়ে বসে। চোখ বুজে আসতে নিলেই দরজার শব্দে খানিক নড়ে উঠে। মেহুল ওয়াশরুম থেকে বেরিয়েছে। রাবিরকে দেখে প্রশ্ন ছুড়ে, কখন এলেন? রাবির নরম সুরে বলে, এই তো এক্ষুনি। মেহুল তারপর চুল মুছতে মুছতে বারান্দায় পা রাখে। তোয়ালে নেড়ে পেছনে ফিরতেই প্রশস্ত বক্ষের সাথে নাক ঠেকে তার। সেই 2 কদম পিছিয়ে দাঁড়ায়। রাবিরকে দেখে প্রশ্ন করে, কি হয়েছে, কিছু লাগবে? রাবির আর বিলম্ব না করে মেহুলের কোমর টেনে তাকে খুব কাছে নিয়ে আসে। সদ্য স্নান সারা মেহুলের চোখ মুখ স্নিগ্ধ। রাবির চেয়ে তার চোখ, নাক, ঠোঁট পরক করে। চুল থেকে পড়া টপটপ পানিতে মেহুলের পিঠ ভিজছে। সেদিকে তার লক্ষ্য নেই। সে ব্যস্ত রাবিরের উষ্ণ শ্বাস গুনতে। রাবিরের এই মোহিত দৃষ্টি মেহুলকে বরাবরই অচল করে দেয়। সে জমে যায়। রাবিরের উষ্ণ স্পর্শে প্রতিবারই বুক ধরফর করে তার। শরীরের প্রতিটা অঙ্গ শিরশির করে উঠে যেন। মেহুলের অস্থিরতা টের পেতেই রাবির তার ঠোঁট মেহুলের কানের কাছে এগিয়ে নেয়। অত্যন্ত সন্তর্পণে বলে, আমার না ভীষণ ক্লান্ত লাগছে মেহুল। এই মুহূর্তে একটু এনার্জি না পেলে চলবেই না। মেহুল কেঁপে উঠে খানিক। ঠোঁট নাড়িয়ে বলে, লেবুর শরবত বানিয়ে নিয়ে আসব? রাবির অধর বাঁকিয়ে হাসে। মেহুলের দিকে চেয়ে তার ওষ্ঠ জোড়ার উপর বৃদাঙ্গুল ছোঁয়ায়। গলার স্বরে খাদ নামিয়ে বলে, ওসবে হবে না। এর থেকেও বেশি কিছু লাগবে। খুলে না বললেও মেহুল বুঝতে পারে। রাবিরের প্রতিটা মুহূর্তের প্রয়োজন সে এখন জানে, বুঝে। তাকে এখন আর খুলে বলতে হয় না। এর আগেই সে তটস্থ হয়ে উঠে তার প্রয়োজন মেটাতে। ওড়নাটা গায়ে জোড়াতে জোড়াতে মেহুল গম্ভীর স্বরে বলল, মা আজ আমাকে বাচ্চা নেওয়ার কথা বলছিলেন। রাবির রাবির শোয়া থেকে উঠে বসে আয়নায় মেহুলের প্রতিবিম্বের দিকে চেয়ে জিজ্ঞেস করে, তো আপনি কি বললেন? কিছু বলেনি। শুধু বলেছি আপনার সাথে কথা বলার জন্য। আমার মধ্যে কিছু বলার সাহস নেই। কথা বলতে নিলেই গলা জড়িয়ে আসে। কথা খুঁজে পাই না। পেট মোচড় দেয়। তাই প্লিজ আপনিই সবকিছু মাকে বলবেন। রাবির চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে মাথা তুলে মেহুলকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করবেন না, আমিই সব বলবো। খাওয়া শেষ করে রাবিরের মা ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন। রাবির আর মেহুলকেও ডাকলেন তার সাথে। তারা ধীর পায়ে এগিয়ে যায়।
রাবির একপাশে বসলেও মেহুল ঠাই দাঁড়িয়ে থাকে। রাবির তাকে বসতে বললেও সে বসে না। দুশ্চিন্তায় আত্মার রফাদফা অবস্থা। বসার মতো অবস্থা নেই তার। রাবিরের মা বেশ শান্তভাবে বসে কয়েক পল শব্দ বিন্যাস করলেন। হুটহাট ছেলেকে কিছু বলা যাবে না। প্রতিটা শব্দ গুছিয়ে বলতে হবে। এমনভাবে বলতে হবে ছেলে যেন কোনো কথা আর ফেলতে না পেরে। অথচ তিনি কথা সাজাতে সাজাতেই তার ছেলে বলে উঠে, মা, তোমার সাথে একটা জরুরি কথা বলার ছিল। তিনি ভ্রু কুঁচকালেন, মুখ কালো করলেন। তিনি কি তবে আন্দাজ করতে পারলেন ছেলে কি বলবে? স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ, বলো কি বলবে। কথা শুরু করার আগে রাবির এক পলক মেহুলকে দেখে ভয় আর চিন্তায় চিন্তায় মেয়েটা না মূর্ছে যায়। রাবির মাথা নুয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। কথাটা আজ বলতেই হবে। তাই আর এত ভনিতা না করে সে সরাসরি বলল, মা, মেহুল কখনো মা হতে পারবেন না। চলবে।